প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আয়নাঘরের আরেকটি কাহিনী আপনাদেরকে শোনাব। এটি হলো ফয়সালের গুমের কাহিনী। প্রিয় দর্শক, আপনারা পাশে থাকবেন, শুনবেন, অবশ্যই আশা করি ভালো লাগবে। 11 জানুয়ারি 2020 শনিবার ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছি। আম্মার চোখের পানি। বাসার সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার চোখেও পানি এসে গেল। আম্মার সামনে শক্ত থাকার চেষ্টা করেছি, নয়তো হাউমাউ করে কেঁদে দিত। কাল আমার বিশ্ববিদ্যালয়ের জীবন শুরু, ওরিয়েন্টেশন, সামনে অনার্স লাইফ, চাকরি বাকরি হয়তো আর পার্মানেন্টলি বাসায় আসা হবে না, এলেও অতিথি হিসাবে। সকালবেলা হাজীগঞ্জ বাজার থেকে বাসে উঠলাম। কাশপুর ব্রিজে পৌঁছে আম্মা কল দেয়। কল রিসিভ করে বলি ঘণ্টাখানেক লাগতে পারে, নেমে কল দিব ইনশাল্লাহ। যাত্রাবাড়ি মোড়ে নেমে হালকা নাস্তা করলাম। যাব মিরপুর আমার ফুফাতো বোনের বাসায় কিছুদিন আপাতত থেকে, তারপর দেখাশোনা করে মেসে উঠব, এই হলো আমার চিন্তা। হোটেল থেকে নেমে মাত্র 1-2 কদম হাঁটলাম, তখন বরদপুর। হুট করে পাঞ্জাবি পরিহিত একজন সামনে এসে আমার নাম ফয়েজ কিনা জিজ্ঞেস করলো। আমি বললাম হ্যাঁ। বলে আমাদের সাথে একটু যেতে হবে। সাহস করে বললাম আপনারা কারা? বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বললাম কোনো পোশাক নেই, আইডি কার্ড নেই, আর এইভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে গেলেই দেখতে পাবেন। আর অমনি শক্ত করে জাপটে ধরে কাছের একটি জিপ গাড়িতে উঠালো। মুহূর্তের মধ্যে 2 হাত পেছন থেকে হ্যান্ডকাপ পরালো, চোখ বাঁধলো, তার উপর জমটুপি গলা অবধি ঢেকে যায়, তার উপর চোখে বাঁধলো। সাথে থাকা মোবাইল ফোন নিয়ে গেল। বুঝে ওঠার আগাই এত সব হয়ে গেল। অনুরোধ করলাম আম্মাকে একটা কল দিয়ে বলে অন্তত ঢাকায় পৌঁছেছি, নয়তো চিন্তা করবে। অনুরোধ রাখলো না। রাখবে কেন? মায়ের কান্না, মায়ের আকুতি, ওরা কি বুঝবে? হাইবিটের গান ছেড়ে দিলে গাড়িতে যেন আশপাশে আওয়াজ কানে না আসে। একই রাস্তায় কয়েকবার যাচ্ছে এমন মনে হচ্ছে, গোলক ধাঁধার মতো। এভাবে কয়েক ঘন্টা গাড়ি থামালো। কিছুক্ষণ পরে নিয়ে গেল ইন্টারোগেশন রুমে। এয়ার ফ্রেশনার, বোঝা গেল ঝাঁঝাল গন্ধ। মাথার ঠিক উপরে দেওয়াল ঘড়ি, আশপাশ নিস্তব্ধ। ঘড়ি টিকটিক মগজে গিয়ে ঠকছে। দুর্বিষহ দিনের শুরু। পালা করে জিজ্ঞাসাবাদ আর নির্মম মায়ের। এত নির্মম মানুষকে মারে, শরীরে হাড্ডি মাংস যেন এক হয়ে যায়। সেদিনের মতো ইন্টারোগেশন শেষ। হ্যান্ডকাপ করলো, পোশাক পাল্টে নতুন পোশাক দিল। চোখ তখনও বাঁধা, নিস্তেজ শরীর। দুজন মিলে ধরে নিয়ে আসলো এক ছেলে। সারাদিন ওই প্রথম চোখের বাঁধন করলো, কিন্তু বোঝার উপায় নেই কোথায় আছি। ছোট রুম, লম্বাটে শেপ, এক পাশে একটা খাট, পুরো রুম ছাদের সাথে লাগা। একটা ছোট্ট জানালা, দেখার উপায় নেই বাইরে কি হচ্ছে। দরজার ডাবল লেয়ার, একটা জেলখানার মতো শিক, সাথেই লাগোয়া আরেকটা কাঠের দরজা। মাঝখানে একটা ছিদ্র, সেটাও বন্ধ থাকে। ভেতর থেকে খোলার উপায় নেই। দরজার নিচের দিকে ছোট্ট একটা জায়গা, খাবার এদিক দিয়ে দেয়। খুঁজছিলাম কোথাও কোনো কুলো পাই কিনা।
দেয়াল এবড়ো থেবড়ো, লেখার সুযোগ নেই। রুমে এক কোণায় অত্যাধুনিক সিসি ক্যামেরা, বিশাল বড় অ্যাডজাস্ট ফ্যান, বাইরে শব্দ যেন না আসে, যেন অনুমান করা না যায় কোথায় আছি। এত জোরে আওয়াজ করে ঘুরতে যেন জেট বিমান যাচ্ছে। তখন সিটি কর্পোরেশন নির্বাচন ছিল, মাইকিং হয়তো তার প্রায় সারাদিন চলত। মনে হতো একটা কবরের মধ্যেই আছি, আমি একা আর কেউ নেই। বাইরে মানুষের কাছে হয়তো আমি মৃত, কিন্তু আমি জানি আমি জীবন্ত। মন কান্নাকির প্রশ্ন জিজ্ঞেস করছে, সন্তোষজনক উত্তর না দিতে পারলে নির্মম অত্যাচার। বাড়ির কথা খুব মনে পড়ত। আম্মার সাথে কবে রাগ দেখিয়েছি, আব্বা কোনো কথা শুনেনি। ভাইয়ের সাথে কবে মারামারি করেছি, পিচ্ছিটা তো ভাগ্নি ছিল। আল্লাহ, আম্মা খুব কান্না করেছে, এটা মনে হয়তো। বড় মামা মারা গেছে 1 মাস হয়নি, এর উপর আমার হারিয়ে যাওয়া। এভাবে প্রায় প্রতিদিনই জিজ্ঞাসাবাদের নামে চলে শারীরিক মানসিক নির্যাতন। রাতে একটু আরাম করে ঘুমাবো সেই সুযোগ নেই, সারা শরীর ব্যথা। খাবার যা দেয় গলা দিয়ে নামে না। বেঁচে থাকার জন্য খাওয়া, টিকে থাকার জন্য খাওয়া। পাশের ছেলে মানুষ উপস্থিত টের পেতাম, কিন্তু কথা বলার সুযোগ নাই। গার্ড থাকে সবসময়। এক ভাই প্রায় সারাদিন কান্নাকাটি করতো, চিৎকার করতো, আল্লাহ যেন ওনার উপর দিয়ে কি গিয়েছে। 10-12 দিন পর অন্য একটা রুমে পাঠায়। একটু পুরানো ধাঁচের, কিছুটা মসৃণ দেওয়াল। দেওয়ালে এখানে সেখানে আলতো করে খোদাই করা অনেক কিছু লেখা, এক এক রকম হাতের লেখা। কত শত শত জুমের স্মৃতি। কেউ আল্লাহর কাছে বিচার চাইছেন, কেউ মুক্তির জন্য দোয়া করছেন, কেউ জায়গা অনেকগুলো দাগ কেটে কতদিন এখানে ছিলেন তার হিসাব। এক ডাল ভরে গিয়ে আবার অন্য লাইনে এসে দাগ কাটা শেষ হয় না। এরকম নির্যাতনের ব্যবস্থায় ছিল এক একজনের এক এক রকম নির্যাতন। ওয়াটার বোর্ডিং, ইলেকট্রিক শক, বাঁশডালা ছাতের সাথে ঝুলিয়ে পেটানো, নখ উপড়ে ফেলা, আর কত কি। এভাবে 42 দিন পার হয়। অতঃপর আমাকে বলা হতো আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে পারবো, তবে আমাকে আইনি প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। প্রাসঙ্গিক আয়নাঘর থেকে কাউকে এমনভাবে ছেড়ে দেওয়া হয় না। হয় ক্রস পার দেওয়া হয়, নয়তো মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে যেন বের হয়ে মুখ খোলার সাহস না পায়। তারা নিজেরা কখনো মামলা দেয় না, সাধারণ মানুষের মাধ্যমে দেয়। আমাকে হাত চোখ বেঁধে গাড়িতে তোলা হয়। শুরু হয় আরেক আয়নাঘরের জীবনে। এখানে জিজ্ঞাসাবাদ করছে সব মিলে 2 দিন। জিজ্ঞাসাবাদ না করে পশুর মতো পেটানো যায় এর উদ্দেশ্য। এখানে যেই রুমে ছিলাম সেটা বেশ বড়সড়, ঘুটঘুটে অন্ধকার। পুরনো বিল্ডিং, জায়গায় জায়গায় ভাঙা, মাঝে মাঝে দেয়ালে ছাদে। মাঝে করিডোর, সেখানে কিছু লাইট জ্বলে, দুপাশে 5টা, মোট 10টা রুম। পালাক্রমে ওয়াশরুমে নিত কাছাকাছি রুম হয় অনুমান করছিলাম। মোট 12 বার তালা খুলতো আর লাগাতো। সবচেয়ে নির্মম ব্যাপার কি জানেন? 24 ঘন্টা চোখ বেঁধে রাখতো, এমনকি রুমের মধ্যে। সূর্যের আলো দূরে থাক, আলো দেখার সুযোগ নেই। গার্ড না থাকলে মাঝে মাঝে চোখের নিচ দিয়ে আশেপাশে দেখতে চাইতাম। আর চশমার পাওয়ার -3.5, একটু দূরে ঝাপসা দেখি, তাই খুব একটা লাভ হয়নি। 24 ঘন্টা হাতে হ্যান্ডকাপ পরা থাকতো। রাত 9টা থেকে 3টা পর্যন্ত 2 হাত পিছনে দিয়ে হ্যান্ডকাপ দিত। রাতে যে একটু ঘুমাবো সে সুযোগ নেই।
কিছুক্ষণ বসে দেওয়ালের সাথে হেলান দিয়ে কিছুক্ষণ উপর হয়ে কত জঘন্য। ওয়াশরুমে গেলে শুধু এক হাতটা খুলে দিত। হাতে দাগ পড়ে গিয়েছিল এইভাবে। মেঝেতে একটা কম্বল বিছানো ছিল, এত নোংরা এর উপর চুলকানি হয়। বাধ্য হয়ে মেঝেতে ঘুমাতাম। উপর হয়ে দু হাত পিছনে রেখে মেঝে ঘুমানো লাগতো। এটা গার্ড ছিল, একটু ভালো অনুরোধ করতাম, বলুক জায়গায় কোথায়, বলল র্যাব 1। টানা 30 দিন এভাবে ছিলাম। অতঃপর আমাকে নতুন আরেক জায়গায় নিয়ে গেল, আয়নাঘর 3 নং। সেখানে এক রাত ছিলাম। একদম ছোট্ট একটা রুম। রুমের মধ্যে কমোড, ঠিকমতো ঘুমাতে কমোড পা চলে যায়। পাশেই সর্বোচ্চ 2 হাত প্রশস্ত। সেই রাতে এসে পাঞ্জাবির মাপ জানতে চাইল। চিন্তায় ঘুম হয়নি আর। পরদিন সন্ধ্যার দিকে রংচকে এক পাঞ্জাবি নিয়ে আসলো, একটু ট্রাউজার দ্রুত পরে নিতে বলল। অতঃপর চোখ বাঁধল, পেছনে 2 হাত হ্যান্ডকাপ, মাথায় হেলমেট। একটা গাড়িতে উঠালো। অনুভব করলাম আমার হয়তো আর 2 জন উঠালো। একজন গাড়ি থামিয়ে আর 2 জন নামালো। ওই গাড়ি চেক করে, সাবধান, ভিতরে অস্ত্র থাকতে পারে। স্যার, অস্ত্র নাই, উগ্রপন্থী বইয়া পাইছি। কিছুক্ষণ হট্টগোল, তারপর আবার গাড়ি চলে। নিয়ে এলো র্যাব 3-তে। প্রথমবারের মতো চোখ বাঁধল, খুলল। গার্ডে আমার সাথে আরও 2 জন ঢুকলো, মোট 3 জন। নাটকের উদ্দেশ্য মিথ্যা মামলা সাজাবে। এখন বুঝলাম সব। ডেকে নিয়ে ছবি তুলল, সামনে কিছু বই, এসব সাজানো। এগুলো নাকি আমাদের কাছে পাওয়া গেছে, অথচ এসবের নামও কখনো শুনিনি। আর আমার কাছে এসব থাকবে কেন? পরদিন ওরিয়েন্টেশন, ব্যাগে জামা কাপড় আর একাডেমিক কাগজপত্র ছিল। মিথ্যার তো একটা সীমা থাকা উচিত। এজলাসে যা লিখল তা সারমর্ম হয়ে। আমরা 23 মার্চ 2020 রাত 8টাতে মতিঝিল মডেল হাইস্কুলের মেন গেটের পূর্ব পাশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার জন্য রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ডাকাতি কার্যক্রম পরিচালনা করতেছিলাম। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করাকালে তারা আমাদের ধাওয়া করে। 3 জনকে আটক করে সক্ষম হয়। বাকি 8-10 জন পালিয়ে যায়। নিষিদ্ধ বইগুলো আমাদের সাথে ব্যাগে ছিল। পরদিন মতিঝিল থানা নিল, মামলা দায়ের করল। এমন কোনো ধারা নাই যে 2-1 বছরে বের হতে না পারি। বাড়িতে কল করতে দিল। আব্বা, আম্মা আর ভাই আসলো। থানায় গারদে সেদিন অনেক কেঁদেছিলাম ওনাদের হাত ধরে। সব মিলিয়ে প্রায় 710 দিন পার হয়ে জামিন হয়। সে এক ভিন্ন অভিজ্ঞতা। অন্য কোনো পোস্টে বলবো ইনশাল্লাহ। গুম 72 দিন জেলে, 770 দিন, সব মিলে 842 দিন। এখনও মামলা চলমান, হাজিরা দিতে হয় মাসে মাসে। 2 বছরে একটা সাক্ষীও আসেনি। আসবে কিভাবে? ওই যে গাড়ি থামিয়ে সেখানকার আশেপাশে পথচারী, রিস্কাওয়ালা, জার্মানিওয়ালাকে ভয় পেতে এদিকে মিথ্যার সাক্ষ্য বানিয়ে দিয়েছে। এভাবেই আমার জীবন অতিষ্ঠ হয়ে চলেছিল। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, আপনারা কেন ধরবে? কিছু তো অবশ্যই ছিল। আমি নটরডেম কলেজে পড়া অবস্থায় আরামবাগে থাকতাম। সেখানে আরামবাগ মোড়ে বাইতুল আমার মসজিদে এক ভাই আরবি পড়াতেন। সবসময় স্টুডেন্ট ছিল ওনার। স্কুল কলেজে পড়ুয়া থেকে অবসরপ্রাপ্ত চাকরিজীবী পর্যন্ত মসজিদে, লাইব্রেরিতে পড়াতেন বেশিরভাগ, নয়তো বারান্দায়, প্রকাশ্যে সবার সামনে, সবাই জানত। লুকোচুরি কিছু ছিল না। মসজিদ ইমাম থেকে মসজিদ কমিটি সবাই জানত। কমিটি অনেকে ওনার কাছেও পড়েছে। আমি ওনার কাছে কিছুদিন পড়েছিলাম। আমাকে গুম করার প্রায় 2 মাস আগে ওনাকে গুম করে। পরবর্তীতে
ওনাকে মিথ্যা মামলা দিয়ে ছেড়ে দেয়। জিজ্ঞাসাবাদের ধরন দেখে ধারণা করছি এই সূত্র ধরে হয়তো আমাকে গুম করে। পরবর্তী শোনা যায় উনি গুম হওয়ার কিছুদিন পূর্বে মসজিদ কমিটির সাথে ওনার কি একটা ঝামেলা হয়েছিল। মামলা এজাহারে আরবি শেখার কথা তারা লিখছিল, তবে লিখছিল আরবি শেখার নামে জঙ্গলিবাদের ট্রেনিং নিত। নতুন বাংলাদেশ এসব কি মুক্তি পাবো কি? মামলা থেকে অব্যাহতি মিলব কি? আমার জীবনের 2.5 বছর কি আর তা ফিরিয়ে দিতে পারবে কখনো? প্রিয় দর্শক, এই হলো মোহাম্মদ ফয়সালের আয়নাঘরের কাহিনী। আপনাদের এই দুঃখের কথা বললাম, কষ্ট লাগছিল এই গল্পটা পড়ে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।